আমরা এই ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ের যে দ্বিতীয় ইউনিট রয়েছে জীবনের প্রবহমানতা। সেই জীবনের প্রবহমানতার কোষ বিভাজন নিয়ে কিন্তু আজ আমরা জানবো। তবে কোষ বিভাজনের আজকের টপিকটি হচ্ছে মিওসিস কোষ বিভাজন সম্পর্কে জানবো। এই মিওসিস কোষ বিভাজন সম্পর্কে আমরা একটু প্রাথমিক ধারণা পেয়েছি প্রিভিয়াস একটি ভিডিওতে। ওই ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ও আই বাটনে দিচ্ছি, পারলে এই ভিডিওটি দেখে আসতে পারো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সুশান্ত এন্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি ডোর। আগের ক্লাসে আমরা কি দেখেছি যে মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে আমরা কিন্তু খুব ভালো করে এনেছি। আজ আমরা জানবো মিওসিস কোষ বিভাজন সম্পর্কে। এই মিওসিস কোষ বিভাজনটা কি? তাহলে যে বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে জনন মাতৃকোষের নিউক্লিয়াস প্রথমে হ্রাস বিভাজন ও পরে সমবিভাজন হয়ে এইভাবে পরপর দুইভাবে বিভাজিত হয়ে জনন মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোম সহ 4টি অপত্য কোষের সৃষ্টি করে, তখন আমরা সেই কোষ বিভাজনকে বলবো আমরা মিওসিস কোষ বিভাজন। তাহলে দেখো মিওসিস কোষ বিভাজনটা কি? তাহলে ধরো একটি জনন মাতৃকোষ, এই জনন মাতৃকোষ দেখো প্রথমে কিন্তু হ্রাস বিভাজন ঘটে। তাহলে দেখো এই জনন মাতৃকোষের তাহলে 2n এর যে সমস্ত অপত্য কোষগুলি সৃষ্টি হয় সেগুলো কিন্তু হ্যাপ্লয়েড এন প্রকৃতির। তাহলে দেখো প্রথমে কিন্তু এই দেখো জনন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যাটা তাহলে অর্ধেক হলো। তাহলে দেখো এই জন্য এই প্রসেসকে বলা হচ্ছে হ্রাস বিভাজন। পরবর্তী দেখো আবার কি হচ্ছে, আবার কিন্তু পরের স্টেপে কিন্তু আবার বিভাজিত হচ্ছে। এই অপত্য কোষের সমসংখ্যক 4টি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি করবে। তাহলে দেখো এই প্রসেসে কিন্তু সমবিভাজন ঘটছে, সমবিভাজন ঘটছে। এই প্রসেসকে বলা হচ্ছে সমবিভাজন। তাহলে দেখো মিওসিস কোষ বিভাজনে দেখো একাধারে হ্রাস বিভাজন ঘটলো, আবার একাধারে সমবিভাজন ঘটলো। এই জন্য মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন ও সমবিভাজন বলা হয়ে থাকে। দেখো এই মিওসিস কোষ বিভাজনটা তাহলে কোথায় ঘটছে? এটা কিন্তু জনন মাতৃকোষে ঘটছে, জনন মাতৃকোষে ঘটছে। তারপরে আমরা এই যে মিওসিস কোষ বিভাজন দেখলাম, এই মিওসিস কোষ বিভাজনের কিন্তু আমরা পর্যায় বা দশাগুলো দেখে নেব। এই মিওসিস কোষ বিভাজনে কি কি পর্যায়গুলো দেখা যায়? তাহলে দেখো আমরা দেখেছিলাম কি যে মাইটোসিস কোষ বিভাজন পরপর দুইভাবে বিভাজিত হচ্ছে। একটি হচ্ছে কি হ্রাস বিভাজন ও পরেরটি সমবিভাজন। তাহলে দেখো এখানে ঠিক তেমনি এখানে মাইটোসিস কোষ বিভাজনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, মিওসিস 1 আর মিওসিস 2। এই মিওসিস 1 কেই বলা হচ্ছে কিন্তু হ্রাস বিভাজন, আর মিওসিস 2 কে বলা হচ্ছে সমবিভাজন। তাহলে দেখো এই মিওসিস 1 এ কি কি ঘটে থাকে আর মিওসিস 2 তে কি কি ঘটে থাকে। মিওসিস 1 এর ভাগগুলি দেখো ঠিক তেমনি এখানেও ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াস বিভাজন আর সাইটোকাইনেসিস, এটি দুটি পর্যায় রয়েছে মিওসিস 1 এর। আমরা এই প্রসেসগুলো একটু মাইটোসিস কোষ বিভাজনের সময় দেখেছি। এবার দেখো ক্যারিওকাইনেসিস ভাগগুলো একটু দেখে নিই। ক্যারিওকাইনেসিস আবার 4টি ভাগ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। এগুলো দেখো যেহেতু ক্যারিওকাইনেসের মিওসিস 1 এর ভাগ, তাই এইগুলোকে বলা হচ্ছে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 আর টেলোফেজ 1। তাহলে দেখো এগুলো তাহলে মিওসিসের 1, ক্যারিওকাইনেসিস 1, সাইটোকাইনেসিস 1। তাহলে মিওসিসের প্রথম দশা যেটা, তার জন্য সবগুলোই কিন্তু এই প্রসেসটা কিন্তু মিওসিসের প্রথম দশার মধ্যে পড়ছে, অর্থাৎ হ্রাস বিভাজন যে ঘটছে সেই প্রসেসটা। তারপরে চলে আসি মিওসিসের দ্বিতীয় দশাতে, অর্থাৎ সমবিভাজন যেখানে ঘটছে। এখানে ঠিক দেখো ক্যারিওকাইনেসিসের দ্বিতীয় দশা, সাইটোকাইনেসিসের দ্বিতীয় দশা। তাহলে দেখো পরবর্তী স্টেপে এখানে কিন্তু দ্বিতীয় দশাতে অর্থাৎ যে জায়গায় সমবিভাজন ঘটে একটি অপত্য কোষ সৃষ্টি করেছিল সেই প্রসেসটা দেখবো। তাহলে দেখো এখানে দেখো যে ক্যারিওকাইনেসিস, এখানে কিন্তু প্রোফেজ দ্বিতীয় দশা, মেটাফেজের দ্বিতীয় দশা, প্রোফেজের এই মিওসিসের দ্বিতীয় দশা, অ্যানাফেজের দ্বিতীয় দশা এবং টেলোফেজের দ্বিতীয় দশা, এইভাবে কিন্তু আমাদের পর্যায়গুলি রয়েছে। তবে দেখো আমাদের ক্লাস 10 এর সিলেবাস অনুযায়ী কিন্তু আমাদের এত বিস্তৃত জানার দরকার নেই। তোমরা এই কোষ বিভাজন টপিকটি পাবে ক্লাস 11 এ উঠলে। আবার দেখবে এই যে প্রোফেজের এগুলোর আবার 5টি করে ভাগ রয়েছে, ঠিক আছে? এতটা ডিটেলস যাওয়া দরকার নেই, তোমাদের এত ব্রিফলিও আসে না। তোমাদের ক্লাস 10 এর সিলেবাস অনুযায়ী যেটুকু জানার কথা সেইটুকু কিন্তু পরবর্তীতে আলোচনা সাপেক্ষ। এরপর দেখো যে মিওসিস কোষ বিভাজনে তাহলে দুটি দশা পেয়েছি আমরা, মিওসিস 1 আর মিওসিস 2। তাহলে দেখো মিওসিস
ওয়ান দশায় অর্থাৎ প্রথম মিওসিস দশায় কিরূপ ঘটনাগুলি ঘটে মিওসিস প্রথম দশায়। ফার্স্ট দেখো যে ঘটনাটি ঘটছে সেটি হচ্ছে দেখো বাইভ্যালেন্ট গঠন। এগুলো আমরা আসছি পুরো ডিটেলসে। বাইভ্যালেন্ট। দ্বিতীয়ত জানবো ডায়াড সম্পর্কে, তৃতীয়ত জানবো টেট্রাড সম্পর্কে, চতুর্থত জানবো সাইন্যাপসিস সম্পর্কে, তারপরে জানবো আমরা ক্রসিং ওভার সম্বন্ধে, অবশেষে জানবো কায়াজমা। তাহলে প্রথম জানবো এই বাইভ্যালেন্ট কি। প্রথমে আমরা এই বাইভ্যালেন্ট সম্পর্কে জানবো। তবে বাইভ্যালেন্ট সম্পর্কে জানতে হলে আমাদের সমসংস্থক ক্রোমোজোম সম্পর্কে জানতে হবে। সমসংস্থক ক্রোমোজোম আমরা কাকে বলবো? যে ক্রোমোজোমের যখন দুটি ক্রোমোজোম গঠনগত দিক থেকে, আকৃতিগত দিক থেকে, জিনগত দিক থেকে এবং সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী কিন্তু সেম প্রকৃতির, সমান হয়ে থাকে। ধরো একটি পিতৃ ক্রোমোজোম ও অপর একটি মাতৃ ক্রোমোজোম। এই ক্রোমোজোম দুটো দেখো, এরা একে অপরকে সমসংস্থ কেন বলা হচ্ছে? তাহলে দেখো এদের দুজনের গঠন একই হবে। এখানে ধরো মেটাসেন্ট্রিকে তাহলে সেন্ট্রোমিয়ারটা আছে অর্থাৎ মিডিলে আছে, এখানে দেখো সেন্ট্রোমিয়ারটা কিন্তু মিডিল পজিশনে আছে। আবার দেখো এখানে ধরো এ জিন আছে, এখানেও এ জিন থাকবে। যখন দুটো ক্রোমোজোম সমান প্রকৃতির হয়ে থাকে তখন সেই দুটো ক্রোমোজোমকে পরস্পরের সমসংস্থ ক্রোমোজোম বলা হয়। তাহলে দেখো ধরো এটি একটি পিতৃ ক্রোমোজোম, এটি একটি মাতৃ ক্রোমোজোম। এই দুটো ক্রোমোজোম কিন্তু একে অপরের সঙ্গে বাইভ্যালেন্ট গঠন করে। এই একে অপরের সঙ্গে বাইভ্যালেন্ট গঠন করছে। এই বাইভ্যালেন্ট গঠন করার পদ্ধতিকে বলা হচ্ছে সাইন্যাপসিস। তাহলে দেখো এই যে দুটো জোড়ায় জোড়ায় অবস্থান করলো, এই দুটো জোড়ায় জোড়ায় অবস্থান করার ফলে দেখো এখানে বাইভ্যালেন্টের গঠন ঘটবে। তাহলে এই গঠনটা কি গঠন হচ্ছে? বাইভ্যালেন্ট গঠন করছে। তবে দেখো এই বাইভ্যালেন্টটা গঠিত হয় কোন পদ্ধতিতে? এই সাইন্যাপসিস পদ্ধতিতে। এই সাইন্যাপসিস পদ্ধতি কি? তাহলে এই দুটো সমসংস্থক ক্রোমোজোম যে পদ্ধতিতে জোট বাঁধে সেই পদ্ধতিকে বলা হয় কিন্তু সাইন্যাপসিস। এখানে দেখো এখানে এক ধরনের নিউক্লিয় প্রোটিন বিশেষ থাকে, সেটাকে বলা হচ্ছে সাইন্যাপটোমিনাল। এই ধরনের এক প্রকার কিন্তু কমপ্লেক্স থাকে। এই কমপ্লেক্সটা কি করে না আমাদের সাইন্যাপসিস পদ্ধতিতে কিন্তু সাহায্য করে থাকে, যার ফলে কিন্তু দুটো সমসংস্থ ক্রোমোজোম, দুটো পিতৃ ও মাতৃ ক্রোমোজোম কিন্তু বাইভ্যালেন্ট গঠন করতে সহায়ক। তারপরে চলে আসি টেট্রাড। টেট্রাড আমরা কাকে বলবো? যখন একটি ক্রোমোজোমের এই সমস্ত পিতৃ ও মাতৃ ক্রোমোজোমের প্রত্যেকই কিন্তু দুটো দুটো করে ক্রোমাটিডের সৃষ্টি হবে। তাহলে দেখো এইভাবে কিন্তু দুটো দুটো করে ক্রোমাটিডের সৃষ্টি হবে। এই ক্রোমাটিডের সৃষ্টি হওয়াকে বলছে টেট্রাড। এই দুটো করে ক্রোমাটিডের সৃষ্টি হওয়াকে বলবো আমরা টেট্রাড। ঠিক আছে, এরপর চলে আসি দেখো তাহলে সাইন্যাপসিস আমরা জানলাম যে এই সাইন্যাপসিস পদ্ধতিতে বাইভ্যালেন্ট গঠন হচ্ছে। তারপরে চলে আসি ক্রসিং ওভার। তাহলে দেখো ক্রসিং ওভার জানতে হলে আমাদেরকে এই যে দুটো ক্রোমোজোম দেখলাম, এই দুটো ক্রোমোজোমের আমাদের দেখো এই যে দুটো ক্রোমাটিড দেখছি, এই দুটো ক্রোমাটিডকে বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। তাহলে দেখো সিস্টার ক্রোমাটিড বলা হচ্ছে। তাহলে দেখো আবার এই ক্রোমোজোমের এই দুটো ক্রোমাটিড হচ্ছে সিস্টার ক্রোমাটিড। তবে দেখো এই দুটো ক্রোমোজোমের এই ক্রোমাটিডটা পরস্পরের কিন্তু বিপরীত ক্রোমাটিড, এটাকে বলা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। এই অবস্থানটাকে বলা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। এবার দেখো এই যে ক্রসিং ওভার কাদের মধ্যে ঘটিত হয়? এই যে দুটি সমসংস্থ ক্রোমোজোমের যখন নন সিস্টার ক্রোমাটিডের মধ্যেই কিন্তু এই ক্রসিং ওভারটা গঠিত হয়। তাহলে ক্রসিং ওভার তাহলে কার মধ্যে গঠিত হচ্ছে? দুটি সমসংস্থ ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যেই কিন্তু এই ক্রসিং ওভারটা গঠিত হয়। দেখো আমরা এই ক্রসিং ওভারটা একটু চিত্রের মাধ্যমে দেখে নিই। তাহলে দেখো আমরা এই দুটো ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার ঘটানো হবে, তাই আমরা এই দুটি ক্রোমাটিডকে আমরা মিটিয়ে নিচ্ছি একটু।
তাহলে দেখো এইভাবে তো একটি কোষ বিভাজনকালে এইভাবে তো একটি ক্রোমোজোম থাকে না, একটি নিউক্লিয়াসের মধ্যে অনেকগুলো ক্রোমোজোম থাকে। এবার দেখো এই ক্রোমোজোমগুলো কিন্তু কি হয়, দেখো একটি বাহু তাহলে এই ক্রোমাটিডে তাহলে এইভাবে অবস্থান করতে পারে। তাহলে দেখো এখানে দেখো এই দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার দেখানো হচ্ছে, তার মানে এই দুটো ক্রোমাটিডের মধ্যে কিন্তু ক্রসিং ওভার হতে পারে। আমরা একটি নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে দেখো যখন একটি ক্রোমাটিডের একটি ক্রোমোজোমের দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কি হয় না খণ্ডাংশের বিনিময় ঘটে। তাহলে দেখো সাপোজ দেখো এই অংশটিকে আমরা এই ক্রোমাটিডকে আমরা ডিফারেন্ট কালিতে অঙ্কন করছি। তাহলে দেখো এই একটি ক্রোমোজোমের একটি ক্রোমাটিড অপর একটি ক্রোমোজোমের দেখো যখন অপর একটি ক্রোমোজোমের ক্রোমাটিড দেখো এইভাবে অবস্থান করেছে। তাহলে দেখো ক্রসিং ওভারের ফলে কি হয়, এই দুটো ক্রোমোজোমের খণ্ডাংশের বিনিময় ঘটে, এই দুটো অংশের কিন্তু খণ্ডাংশের বিনিময় ঘটে। তাহলে দেখো এখানে একটু আমরা কায়াজমাটা দেখে নিই। এখানে দেখো এই নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে আকৃতি কিরূপ হয়েছে, এই দুটো নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের দেখো আকৃতি হয়েছে দেখো এক্স অক্ষরের মতো। দেখো এই এক্স অক্ষরের মতো অর্থাৎ এই এক্স অঞ্চলটাকে বলা হচ্ছে কিন্তু কায়াজমা। এই দুটো নন সিস্টার দ্বয়ের খণ্ডাংশের বিনিময়ের যে প্রারম্ভিক আগের ঘটনা একটি এক্স অক্ষরের মতো সজ্জায়িত ওই প্রসেসটাকে বলা হচ্ছে, ওই অঞ্চলটাকে বলা হচ্ছে কায়াজমা। তাহলে আমরা ক্রসিং ওভারের পরের স্টেপে যাচ্ছি। তাহলে দেখো এই যে খণ্ডাংশের বিনিময় ঘটে তাহলে কিরূপ হবে, তাহলে হয়ে এই যে লাল কালারের ক্রোমাটিডের এইটুকু অংশটা এই ক্রোমোজোমে চলে আসবে, এই ক্রোমাটিডে চলে আসবে। আবার ব্ল্যাক কালারের যে আমরা ক্রোমাটিডটা অঙ্কন করেছি এই অংশটা রেড কালারের ক্রোমাটিডে চলে যাবে। তাহলে অঙ্কন করছি দেখো আমরা প্রথমত আমরা একটি বাহু দেখাচ্ছি। তাহলে দেখো এই অংশটা তাহলে আমাদের ব্ল্যাক কালার ছিল, খণ্ডাংশের বিনিময়ের ফলে এই অংশটা এই অংশতে চলে যাবে। তাহলে কিরূপ হচ্ছে দেখো এইভাবে হলো। তাহলে আর যে আমাদের আর যে ক্রোমাটিড গুলো ছিল সেগুলো অঙ্কন করছি। ঠিক আছে, এবার দেখো অপর একটি ক্রোমাটিডের ধরো মাতৃ ক্রোমাটিডের আমরা এইটা অঙ্কন করছি। তাহলে কেমন ছিল, দুটো ক্রোমাটিড ছিল। এই অংশটিতে দেখো এই অংশটি কি ছিল না লাল কালারের ছিল প্রথম পুরো বাহুটা, কিন্তু দেখো ক্রসিং ওভারের ফলে কিন্তু অপর একটি নন সিস্টার ক্রোমাটিডের খণ্ডাংশের বিনিময় ঘটেছে। তাহলে দেখো এই প্রসেসে কি হচ্ছে, এই যে অংশটি এই জায়গায় কিন্তু ক্রসিং ওভার ঘটেছে, এই জায়গাটিতে ক্রসিং ওভার ঘটেছে। ঠিক আছে, এবার দেখো এখানে এই অংশের সঙ্গে এই অংশের ক্রসিং ওভার হতে পারে। তাহলে দেখো এইভাবে কিন্তু যেহেতু অসংখ্য সমসংখ্য ক্রোমোজোম আছে তার ফলে কিন্তু সেইভাবে কিন্তু এই ক্রসিং ওভারটা ঘটে থাকে। আমরা একটু প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখেছিলাম যে প্রকরণ সম্পর্কে জেনেছিলাম যে জিনের কোনো নতুন কোনো পরিবর্তন এলেই তখন ওই প্রসেসে কি হয়, জিনের আকস্মিক কোনো কিছু আবির্ভাব হলে জীবের নতুনত্বের সৃষ্টি হয়, নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয়। তাহলে দেখো আমরা তাহলে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হচ্ছে কেন, তাহলে এই যে ক্রোমাটিডের এখানে যে ডিএনএর যে অংশগুলো ছিল, এখানে যে ডিএনএর অংশগুলো ছিল আর এই ক্রোমাটিডের ডিএনএর যে অংশগুলো ছিল এগুলো কিন্তু জিনের কিন্তু খণ্ডাংশের বিনিময় ঘটলো, ডিএনএর যে সুনির্দিষ্ট অংশ জিন ছিল সেই জিনের আদান প্রদান ঘটলো, তাই কিন্তু নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়ে থাকে। এই প্রসেসে কিন্তু আমাদের এই মিয়োসিস 1 বিভাজনে কিন্তু এই প্রসেসগুলো ঘটে থাকে। এরপর আমরা মিয়োসিস কোষ বিভাজনের দ্বিতীয় দশাতে চলে যাব। পরেই আমরা দেখে নেব মিয়োসিস কোষ বিভাজনের দ্বিতীয় দশা। আমরা মিয়োসিস কোষ বিভাজনের প্রথম দশাতে কি জানলাম, ওই দশাকে হ্রাস বিভাজন বলা হয়েছিল, আর এই দশাকে বলা হবে সমবিভাজন। তাহলে দেখো আগের যে মিয়োসিস 1 বিভাজন দশাটা জানলাম ওই ভাগটা কিন্তু ক্রোমোজোম বিভাজিত হতো, ক্রোমোজোম ভাগ হতো, ক্রোমোজোমের বিভাজন ঘটতো। কিন্তু এই সমবিভাজনে কি হচ্ছে, বেসিক্যালি নিউক্লিয়াসের বিভাজন ঘটছে, তবে সাইটোপ্লাজমেরও তো বিভাজন ঘটবে। ঠিক আছে, এইভাবে দেখো এইভাবে কিন্তু বিভাজন প্রসেসটা ঘটছে। তবে আমরা দেখলাম কি মিয়োসিস 1 কি হচ্ছিল, যখন জনন মাতৃকোষের দুটি অপত্য কোষ সৃষ্টি করছিল প্রথম অবস্থায়, এটা কেমন ছিল, জনন মাতৃকোষের অর্ধেক, এই প্রসেস অবধি ছিল আমাদের ক্রোমোজোমের বিন্যাস।
যেটা অর্ধেক হয়েছিল ক্রোমোজোম। আর পরের স্টেপে আসছি কি আমাদের মিয়োসিস দ্বিতীয় বিভাজন। এই বিভাজন দশায় কি হবে না দুটো করে 4টি অপত্য কোষের সৃষ্টি করবে। এটা কিন্তু সমসংখ্যক ক্রোমোজোম সহ। এখানে দেখো স্পেসিক্যালি কিন্তু আমাদের নিউক্লিয়াসের বিভাজন প্রসেসটা ঘটছে, আর এই জায়গাতে ক্রোমোজোমের প্রসেসটা ঘটেছিল। এই যে মিয়োসিস বিভাজনের দ্বিতীয় দশার যে বিভাজন পদ্ধতিটা পুরোপুরি কিন্তু মাইটোসিস কোষ বিভাজনের মতনই সেম। ওই মাইটোসিস কোষ বিভাজনে যেসব ঘটনাগুলি ঘটতো সেগুলো কিন্তু এই বিভাজনের পর থেকেই কিন্তু ঘটনাগুলি ঘটবে। যেমন দেখো ওই প্রফিস, মেটাফিস, অ্যানাফিস, টেলোফিসে যে সমস্ত ঘটনাগুলি ঘটেছিল সেম প্রসেস কিন্তু এখানে ঘটে। তাই যারা প্রিভিয়াস ক্লাসে মাইটোসিস কোষ বিভাজন প্রসেসটি এখনো দেখোনি, ওই ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ও আই বাটনে দিয়ে দিচ্ছি, পারলে ওই ভিডিওটি ফলো করতে পারো, যাতে কিন্তু তবেই গিয়ে কিন্তু তোমরা মিয়োসিস কোষ বিভাজন দ্বিতীয় দশাটা বুঝতে পারবে। এরপর আমরা দেখবো এই যে মিয়োসিস কোষ বিভাজন দেখলাম, এই মিয়োসিস কোষ বিভাজনে কিরূপ ভূমিকা রয়েছে, এই মিয়োসিস কোষ বিভাজনের কিরূপ ভূমিকাগুলো পালন করে থাকে। তাহলে দেখো প্রথমত জানবো আমরা জনন কোষ উৎপাদন। এই মিয়োসিস কোষ বিভাজনে জনন মাতৃকোষ থেকে কিন্তু জনন কোষ উৎপন্ন হয়ে থাকে এই মিয়োসিস কোষ বিভাজন পদ্ধতিতে। কিন্তু মিয়োসিস কোষ বিভাজনে কিন্তু সেটা হয় না। কেন হয় না? না ওই কোষটা কিন্তু দেহ কোষ ছিল, দেহ কোষ বিভাজিত হয়ে কিন্তু দুটো অপত্য কোষ সৃষ্টি করেছিল মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে। চলে যাব দ্বিতীয় গুরুত্বতে, চলে যাব যে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা। তাহলে আমাদের প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা, একটি নির্দিষ্ট রাখা। এই নির্দিষ্ট রাখার পেছনে কিন্তু একটি গুরুত্ব রয়েছে বা একটি অস্তিত্ব রয়েছে। সেটা কি? ধরো আমাদের দুটো জনন কোষ মিলিত হয়ে কি হচ্ছে না আমাদের ডিপ্লয়েড জীব তৈরি হচ্ছে, ডিপ্লয়েড কোষ তৈরি হচ্ছে। দেখো এই বিভাজন প্রসেসটা, এই প্রসেসে কিন্তু আমাদের হ্রাস বিভাজন ঘটছে পরবর্তী গ্যামেট তৈরিতে। তাহলে পুং গ্যামেট হলে এন আর ফিমেল গ্যামেট এন মিলিত হয়ে আবার কি হবে না ডিপ্লয়েড তৈরি হচ্ছে। তাহলে দেখো এই প্রসেসে যদি ক্রোমোজোমটা যদি এই জায়গায় যদি স্প্লিট না হতো, ভাগ না হতো, ওই ক্রোমোজোমে যদি হ্রাস না ঘটতো, ওই ক্রোমোজোম হ্রাস না ঘটলে কি হতো, তাহলে এই জায়গায় তাহলে 2n ছিল, এটা যদি হ্রাস না ঘটতো তাহলে এই জায়গায় আবার 2n, তার মানে কত হলো 4n হলো। পরের স্টেপে আবার কত হবে 8n, পরের স্টেপে আবার কত হবে 16n। এইভাবে কি হবে পরস্পর কিন্তু বিভাজিত হয়ে চলে যেত। এই বিভাজন প্রসেস যদি ঘটতো তাহলে কিন্তু কোনো মতেই কিন্তু আমাদের জীবের অস্তিত্ব থাকতো না। তার ফলে আমাদের যে কোনো জীবের ক্ষেত্রে একটি ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট থাকে। তাহলে এই প্রসেসে যদি বিভাজিত যদি না হতো, প্রথম মিয়োসিস বিভাজন যে হ্রাস বিভাজন যদি না ঘটতো, তাহলে কোনো জীবের কিন্তু অস্তিত্ব আর থাকতো না, কোনো প্রজাতির অস্তিত্ব থাকতো না। তারপর চলে আসি প্রকরণের সৃষ্টি। প্রকরণ সৃষ্টি বলতে নতুনত্বের সৃষ্টি, কোনো জিনে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটা, কোনো প্রজাতির নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হওয়া। সাপোজ দেখো আমাদের এটা কেন ঘটছে, আমাদের যে ক্রসিং ওভার ঘটেছিল, এই ক্রসিং ওভারের ফলেই কিন্তু ক্রোমোজোমের যে ডিএনএ অংশ ছিল, ডিএনএর একটি সুনির্দিষ্ট অংশ ছিল, সেই ডিএনএ সুনির্দিষ্ট অংশটা কি হচ্ছে একটি ক্রোমাটিডের থেকে অন্য ক্রোমাটিডের মধ্যে কিন্তু আদান প্রদান ঘটে যাচ্ছে। এই প্রসেসের জন্যই কিন্তু আমাদের ওই প্রকরণের সৃষ্টি বা নতুনত্বের সৃষ্টি হচ্ছে, যেটা আমরা মিউটেশন পড়তে গিয়ে দেখেছিলাম। ওই মিউটেশন পদ্ধতি যখন জিনের একটি আকস্মিক পরিবর্তন ঘটে যায়, হঠাৎ কোনো কিছু পরিবর্তন চলে আসে, তখন ওই আকস্মিক পরিবর্তনের ফলে কিন্তু মিউটেশনের সৃষ্টি হয়েছিল, যেটা দেখি প্রকরণের সৃষ্টিতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তারপরে চলে আসি দেখো যৌনুক্রম বজায় রাখা। যৌনুক্রমটা কি? জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড অণুর পর্যায়ক্রমিক আবর্তনকে বলবো আমরা যৌনুক্রম। তাহলে দেখো এখানে কি হবে ডিপ্লয়েড, এটা ডিপ্লয়েড কোষ, এই ডিপ্লয়েড ও হ্যাপ্লয়েড অণুর যখন পর্যায়ক্রমিক আবর্তন ঘটবে সেই প্রসেসকে বলা হয় যৌনুক্রম। তাহলে দেখো এই প্রসেসটা তাহলে মিয়োসিসের মাধ্যমে কি হয়ে বজায় থাকছে। আমরা দেখেছিলাম জনন মাতৃকোষটা প্রথমে বিভাজিত হয়ে কি হচ্ছে আমাদের দুটো হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন করে। তো এই দুটি হ্যাপ্লয়েড জনন কোষে উৎপন্ন হবে, এই দুটি জনন কোষ আবার মিলিত হয়ে কি হবে, ধরো এই দুটি জনন কোষ আবার মিলিত হয়ে 2n হচ্ছে। তার মানে কি এই দুটো পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেট মিলিত হয়ে আবার একটি ডিপ্লয়েড জীব উৎপন্ন করবে। এইভাবে যে একটি পর্যায়ক্রমিক আবর্তন অর্থাৎ এই যৌনুক্রমটা কিন্তু বজায় থাকছে কিভাবে এই মিয়োসিস কোষ বিভাজনের মধ্য দিয়ে। তাহলে কিন্তু এই যৌনুক্রমে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি কোথাও বোঝার ক্ষেত্রে অসুবিধা হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাও, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিও অন করে দাও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।